অর্থনীতি এই মুহূর্তে বিভিন্নমুখী যে চ্যালেঞ্জগুলো রয়েছে, যেটা আপনিও একটু আগে বলছিলেন, এই চ্যালেঞ্জগুলো আমাদের কাছে অপরিচিত না। সুতরাং এই ধরনের চ্যালেঞ্জগুলোর প্রেক্ষাপটে যেটা প্রত্যাশা থাকে যে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কী ধরনের উদ্যোগগুলো একটি নতুন সরকারের নতুন অর্থমন্ত্রী নিতে যাচ্ছেন। স্বাভাবিকভাবে একটা প্রত্যাশা ছিল এরকম যে নতুন অর্থমন্ত্রী অন্তত তার কার্যক্রম নেবার ক্ষেত্রে কিছু মুনশিয়ানা দেখাবেন, কিছু ডাইনামিজম দেখাবেন। তো সেই প্রেক্ষাপট বিবেচনা করলে আমাদের কাছে মনে হয়নি যে যথেষ্ট মাত্রায় তিনি তার সুযোগ পেয়েছেন সেখানে তার নিজের সক্রিয়তা দেখানোর। এদিক থেকে মূল যে চ্যালেঞ্জগুলো, অন্তত 4টি চ্যালেঞ্জ বড় বড় জায়গায় যেটি রয়েছে। একটি হলো রাজস্ব আদায় বৃদ্ধি, যেটা আপনি বলছেন, সেই জায়গাটি আমার মনে হয়েছে যে রাজস্ব আদায় বাড়ানোর একটা চেষ্টা রয়েছে, কিন্তু আমি বলবো যে কিছুটা ভ্রমাত্মকভাবে হলেও রাজস্ব আদায় বাড়ানোর চেষ্টাটি যতটা না ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে করা হচ্ছে ততটা আসলে ডাইরেক্ট ট্যাক্সেশনের মাধ্যমে যাওয়া হয়নি। অথবা বলতে গেলে যেখান থেকে সহজে রাজস্ব আদায় করা যায় সেখানে আরো চাপিয়ে দেওয়া, সেই জায়গাগুলোতে আরো চেষ্টাটা আরো বাড়ানো হয়েছে। কিন্তু যে প্রচুর পরিমাণে রাজস্ব আদায় হচ্ছে না, বা যেটা বলছি ট্যাক্স অ্যাভয়েড হচ্ছে বা ট্যাক্স কর ফাঁকি হচ্ছে, সেই জায়গাগুলোকে কিন্তু কর জালের ভিতরে আনার যে উদ্যোগ দরকার ছিল সেরকম খুব বড় উদ্যোগ আমরা আসলে দেখি না। সেটি একটি এই জায়গাটাই চ্যালেঞ্জ। তবে কিছুটা উদ্যোগ আমরা দেখছি যে এক ধরনের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশন বা ফর্মাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেনকে উৎসাহিত করবার একটা উদ্যোগ দেখা যাচ্ছে, যেটা হয়তো দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল দিতে পারে। তারপর আমি বলবো যে রাজস্ব আদায়ের উদ্যোগের ক্ষেত্রে যতটুকু আমরা এনবিআর এর কাছ থেকে সক্ষমতা আশা করি, বিশেষ করে ডিজিটালাইজেশনের মাধ্যমে সারা দেশ থেকে রাজস্ব আদায়ের যে প্রক্রিয়া দরকার, সেটা এখন পর্যন্ত অত বড়ভাবে চোখে পড়েনি, সেটা একটা দিক। অন্যদিকে আপনি যদি মূল্যস্ফীতির যে বিষয়টা বহুল আলোচিত, সেই দিক থেকে বিবেচনা করে যে টার্গেট ধরা হয়েছে, আমাদের কাছে মনে হয়নি যে এই টার্গেট আসলে অর্জন করা যাবে। মূলত একটা বড় কারণ খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি অনেক বাড়বে, কেননা পণ্য এবং সেবা যে সমস্ত এর ভিতরে যেগুলোর উপর ভ্যাট আরোপ হয়েছে, এগুলো সাধারণ মানুষই ব্যবহার করেন, সুতরাং তাদের এগুলোর জন্য বাড়তি ব্যয় দিতে হবে। জ্বালানির ক্ষেত্রে বিদ্যুতের মূল্য বৃদ্ধি হবে বছরে 4 বার, এটা ঘোষণা হয়েছে, সুতরাং সেই অনুযায়ী বিদ্যুতের বিল বাড়বে তাদের। একই সাথে পেট্রোলিয়ামের দাম বৃদ্ধির ঘটনা হচ্ছে, সুতরাং সেটাও আসলে পরিবহন ব্যয় বৃদ্ধি হবে, এগুলো পড়ছে। খাদ্যের ভিতরে একটা বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতির ক্ষেত্রে, সেটা হলো সারের ভর্তুকি কমানো হয়েছে। সারের ভর্তুকি কমানোর অর্থ দাঁড়ায় হলো তার মানে হচ্ছে সারের মূল্য অ্যাডজাস্ট করা হবে, এবং অ্যাডজাস্ট করলে যেটা হবে যে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে আবার সেটা আবার ভোক্তার উপরে ফেলে খাদ্য মূল্যস্ফীতি এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির ক্ষেত্রে খুব আপাত আমরা এখন কোনো আসলে স্বস্তি দেখছি না, ফলে এটা একটি বড় জায়গা। তৃতীয় যে জায়গাটি আমি এখানে বলা দরকার, সেটা হলো যে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে রিজার্ভের ক্ষেত্রে যে বড় চ্যালেঞ্জ, এখানে হিসেব দেখানো হয়েছে যে প্রায় বছর শেষে প্রায় $32 বিলিয়ন নাকি রিজার্ভে উন্নীত হবে। ঠিক আমাদের কাছে ঠিক পরিষ্কার না যে কোন হিসেবের ভিত্তিতে $32 বিলিয়ন হিসেব দেওয়া হচ্ছে, কেননা IMF এর কথা অনুযায়ী, যেটা তাদের যে নতুন যে সিস্টেম, IMF এর যে নতুন নিয়ম অনুযায়ী যেভাবে রিজার্ভ হিসেব করার কথা, সম্ভবত ওইভাবে হিসেবটি করা হয়নি।